রিজিওনাল বা লোকাল, বোর্ড দেখা যাচ্ছে তো, রিজিওনাল বা লোকাল। তো রিজিওনাল এসপিরেশন আজকের আমাদের টপিক। রিজিওনাল এসপিরেশন কি জিনিস বা এই রিজিওনাল এসপিরেশন কেন অ্যাড করা হয়েছে তোমাদের এই সিলেবাসে? বোর্ড শর্ট শর্ট কোয়েশ্চেন কিন্তু এই টপিকে আসে। রিজিওনাল এসপিরেশন আশা করি রিজিওনাল এসপিরেশন আশা করি বুঝতে পারছো সমস্ত কিছু এই জায়গাগুলো দেখে, ইন্ডিয়ার ম্যাপটা দেখে, যে প্রত্যেকটা জায়গা, যেমন গুজরাট আশা করি চিনো, সবাই চিনো তো। তামিলনাড়ু কোন জায়গায় বলো তো? এই দেখো তামিলনাড়ু, তাই না রে? আসাম কোন জায়গায়? এই দেখো আসাম। কাশ্মীর কোন জায়গায়? এই যে কাশ্মীর। তো প্রত্যেকটা জায়গায় নিজেদের পার্সোনাল ডিমান্ডকে বলা হয়েছে রিজিওনাল বা লোকাল এসপিরেশন বা লোকাল ডিমান্ড। তো চ্যাপ্টারের নাম হচ্ছে কি রিজিওনাল এসপিরেশন। এসপিরেশন এই দেখো, এসপিরেশন মানে ডিমান্ড, কিন্তু ভেরিয়াস টাইপস অফ ডিমান্ড এখানে বলা হচ্ছে। রিজিওনাল এসপিরেশন বোঝা যাচ্ছে কি জিনিস, আমরা ম্যাপের মধ্যে খেয়াল করলে বুঝে নেবো পুরাপুরি সুন্দর করে আজকে রিজিওনাল এসপিরেশন জিনিসগুলো কি। আবার রিপিট করছি, রিজিওনাল এসপিরেশন অথবা সিম্পল করে বলতে পারি লোকাল ডিমান্ড। আমরা পড়েছি না ইকোনমিক্সের ডিমান্ড কি? ডিমান্ড বুঝো তো? ডিমান্ড কি বলো তো? আচ্ছা ঠিক আছে, কে বলেছে? ওয়ান্টস। ঠিক আছে, তো ভুল তো বলেনি, ঠিকই তো বলেছে, ওয়ান্টস। এখন দেখো এই ওয়ান্টসটা আমরা এই সেক্টরে কিন্তু মেইনলি কি পড়বো জানো? মেইনলি পলিটিক্যাল। কি ধরনের ডিমান্ড এখানে হয়েছে? মেইনলি পলিটিক্যাল। আর পলিটিক্যালের উপর বেস করে বাদবাকি অনেক ডিমান্ড হয়েছে। যেমন মনে করো ল্যাঙ্গুয়েজ সেপারেট হবে, ঠিক আছে। 2 নম্বর যেমন মনে করো একটা পার্টিকুলার এলাকার সোসাইটি সেপারেট হবে, তাছাড়া কালচার সেপারেট হবে, রিলিজিয়ন সেপারেট হবে। তো প্রত্যেকটা জিনিস কি সেপারেট হওয়ার ডিমান্ডটাকে এখানে বলা হয়েছে রিজিওনাল এসপিরেশন। এখন কথা হলো উঠলো কিভাবে রিজিওনাল এসপিরেশন, মানুষ বুঝলো কি রকম রিজিওনাল এসপিরেশনের দরকার আছে। ইন্ডিয়া কবে স্বাধীন হয় চট করে লিখে নেবো আমরা 1947, তাই না রে? 1947। আচ্ছা, আর ভাষার উপর বেস করে আমরা জেনেছিলাম বানানো হয়েছিল SRC, মুখস্থ আছে আমাদের। নাম কি ছিল? স্টেট রিঅর্গানাইজেশন কমিশন। এটার বেস কি? ল্যাঙ্গুয়েজ। বেসটা কি এটার? ল্যাঙ্গুয়েজ। তো SRC বেস করেছিল ল্যাঙ্গুয়েজের উপর। তো প্রত্যেকটা স্টেট যেগুলো আছে ইন্ডিয়ার মধ্যে, যে 28 স্টেটস আছে আর ইউনিয়ন টেরিটরিজ গুলো আছে, সবগুলোর কি ভাষা সমান? মোটেও না। তো প্রথম জিনিস আমাদের খেয়াল রাখতে হবে ভাষার উপর বেস করে কি হয়েছে, প্রত্যেকটা জায়গা সেপারেট হতে শুরু করেছে। ভাষা আলাদা, যেমন সোজা করে বলি, এই তো আমাদের আসাম না, এ তো আমাদের আসাম, এখানে আমরা বসে ক্লাস করছি, কিন্তু আসাম হলেও আমরা ওই নিচে ক্লাস করছি করিমগঞ্জের বা শ্রীভূমির এলাকায়, বোঝা গেছে? আমরা এখানে ভাষাটা উই আর ইউজিং বেঙ্গলি, তাই না রে? কিন্তু আপার আসামে বিভিন্ন জায়গায় গেলে কি ভাষা ইউজ হচ্ছে? অ্যাসামিজ ভাষা ইউজ হচ্ছে। আবার দেখো গুয়াহাটি, এখানে গুয়াহাটির অ্যাসামিজ আর এইদিকে যদি আমরা যাই তিনসুকিয়ার অ্যাসামিজ সমান না, জানে তো? তাছাড়া এইদিকে কি জানে ধুবুড়ি আছে না রে, ধুবুড়ির অ্যাসামিজটা একটু ডিফারেন্ট। তাছাড়া এর বর্ডারেই দেখো আমাদের পশ্চিমবঙ্গ, ওই যে জায়গাটা দেখো পশ্চিমবঙ্গ। এখানে আরেকটা শর্ট কোয়েশ্চন আমি বলে দিচ্ছি, আগেই পরে খেয়াল থাকবে না। পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের এমন একটা দেশ যেটার উপর দিকে হিমালয় আছে, ওই দেখো, আর নিচে সাগর আছে, খেয়াল থাকে যেন। এমন একটা স্টেট, শর্ট কোয়েশ্চেন, এমন একটা স্টেট ইন্ডিয়ার বলো যেটার উপর দিকে হিমালয়ান যে মাউন্টেন্স এর টাচ আছে, নিচে করে কি আছে? সাগরও আছে, খেয়াল থাকে যেন। শর্ট কোয়েশ্চেন যাতে মিস না হয়। আমার মোছার কাপড়টা গেল কইলে, ডাস্টার কই আমার? কে নিল ডাস্টার? হ্যাঁ বলো, কে নিয়েছে? তুমি? আচ্ছা, চট করেছি, আমরা ঠিক করে নেব। এখন চলো, ভাষা বুঝে নিয়েছি, ভাষার উপর বেস করে বিভিন্ন ধরনের ডিমান্ড কিভাবে উঠলো শুনো। যে এলাকা প্রথম রিজনালিজমের ডিমান্ড করে তার নাম হচ্ছে, ও দেখো এই যে এই সব এলাকাগুলো দক্ষিণ ভারতের দেশগুলো। আমরা দেশ হিসাবে পড়ছি, ইংলিশে তো ইজিলি আমরা কি বলি? স্টেট বলি না রে, নেশন বলি, স্টেট বলি, কান্ট্রি বলি। চট করে বুঝে নেবো একটা জিনিস, যে ভারতবর্ষকে একদম ইজিলি টান যদি দেই মাঝখানে, এদিকে
সাউথ, এদিক কি নর্থ। তো একটা কথাই আছে যে নর্থ থ্রাইভস আর সাউথ ডিকে, মানে দিন দিন কি হচ্ছে, নর্দার্ন ইন্ডিয়া রাইজ করছে আর সাউদার্ন ইন্ডিয়া ফল করছে। মূলত কি কেন জানো? কারণ আমাদের যে কনস্টিটিউশন, তোমরা দিল্লি জানো তো, এই যে দিল্লির লোকেশন, সমস্ত ইন্ডিয়ার জন্য ডিসাইড করা হচ্ছে কোন জায়গায় বসে, দিল্লিতে বসে। কথা বোঝা গেছে? এখন সমস্ত আসামের যত কিছু, দেখো চট করে একটু আন্দাজ করে দিই তাহলে বুঝবে। সমস্ত আসামের, আশা করি পুরা ক্লিয়ার দেখা যাচ্ছে না, না রে, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। সমস্ত আসামের সমস্ত কিছু ডিসাইড করা হয় গুয়াহাটিতে বসে, যেটার নাম হলো দিসপুর, তাই না? দিসপুর। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা পুরা আসামের বিভিন্ন জায়গায় বসে একটা জিনিস হয়তো মাথায় আসছে যে আমাদের জন্য কে সমস্ত পলিসি ডিসাইড করছে, দিসপুরে বসে 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 ডিসাইড করা হচ্ছে। যদি আমার এলাকায় হতো আমাদের ভালো হতো। খেয়াল হয় না এগুলো আমাদের জিনিস? সেম জিনিস পুরা ভারতকে যদি আমি দেখি, আমরা কিন্তু সত্যি কথা, আমরা ভারতের মানুষ হয়ে আমরা একটা জিনিস লজ্জাজনক কথা বলি যে কি সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া কি? ইন্ডিয়া তো ইন্ডিয়া। আমরা সাউথ ইন্ডিয়া বলতে সবসময় কি করি, আলাদা করে দিই না মনে ভাবটা? খুব খারাপ জিনিস। তো এইটা ওরা সবসময় বুঝেছে, সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়ার কথা। তো যখনই দেখেছে যে সমস্ত কিছু প্রোটোকল, সমস্ত কিছু আইডিওলজিস, সমস্ত কিছু স্ট্রাকচারস এবং ডিসিশনস গুলো বেশিরভাগ কারা ইউজ করছে, তাদের জন্য নেওয়া আছে, তখনই কি হচ্ছে, ফার্স্ট ডিমান্ড উঠেছে যে আমাদের তাহলে আলাদা করে দিয়ে দাও, আমরা তোমাদের সাথে থাকবো না, কারণ আমাদের ফ্যাসিলিটি গুলো দিচ্ছ না, তাই তো? তার জন্য এই একটা স্টেট, তোমরা আশা করি চিনো, অন্ধ্রপ্রদেশ, নাম শুনেছো, এই যে অন্ধ্রপ্রদেশ, তাই না রে? সে তাকে বলেছে যে আমাকে পুরাপুরি আলাদা ভাষা, আলাদা আমার সমস্ত কিছু দিয়ে দাও। ফার্স্ট স্টেট ডিমান্ড করেছে। ঠিক এরকম রিজনালিজমের ব্যাপারে আরেকটা স্টেট ডেভেলপ হয়েছে এবং নতুন পার্টি বানিয়েছে, ডিএমকে। জানো কোন জায়গার পার্টি বলো তো? ডিএমকে কোন জায়গার পার্টি? তামিলনাড়ু। ভেরি গুড। তো ডিএমকে কোন জায়গায় ফর্ম হচ্ছে? তামিলনাড়ু। তাদের ডিমান্ড ফুলফিল করার জন্য, বুঝা গেছে? এখন দেখো কাশ্মীরের জায়গাটা চট করে একটু একটু করে বলেছি। কাশ্মীরে কে ডিমান্ড করেছে, কি ডিমান্ড করা হয়েছে? দেখো, কাশ্মীরের রাজা কে ছিল? হরি সিং। হরি সিং কি চেয়েছেন? উনার প্রজাটা শান্তিতে থাকুক, আর উনার যে কাশ্মীর আছে এটা যাতে কোনো সময় ইন্ডিয়ার সাথে যুগ না হয়। আগেও পড়ানো আছে জিনিসগুলো, কথাবার্তা বলা আছে। তো ইন্ডিয়ার সাথে যুগ না হয় এর মানে কি, ইন্ডিয়ার সাথে কিছু লেনা দেনা নাই। কিন্তু যখন হরি সিং এখানে পাকিস্তানি আর্মির দ্বারা যখন অ্যাটাক হলেন উনার টেরিটরি বা উনার এলাকাটা, তখন উনি বুঝলেন ইন্ডিয়ার সাথে থাকার দরকার আছে। কালি গেল কইদি আমার, ইন্ডিয়া সঙ্গে থাকারই এসেছে, থাকার আমার দরকার আছে, বুঝেছো? তো এইভাবে কাশ্মীরের ডিমান্ড হলো কি জিনিস, যে আমার সমস্ত কিছু আলাদা দাও করে, নালে আমি কি করব, আমার প্রজাকে মেনটেন করে রাখতে পারবো না। চট করে বুঝিয়ে দিচ্ছি সোজা কথা। দেখো কাশ্মীরের ব্যাপারটা কি, পরে আসবো অন্যান্য টপিকে। কাশ্মীরের ব্যাপারটা কি, দিল্লি থাকুক তাহলে বোঝা যাবে। কাশ্মীরের পিপলকে কাশ্মীরিয়াত বলা হয়, জানো? তাদের কাশ্মীরিয়াত ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আচ্ছা, কাশ্মীরের যারা সোসাইটি আছে বেশিরভাগ মানুষ কি, প্রজারা কি মুসলিম, তাই তো? রাজা কি হিন্দু। হরি সিং দুইটা, আমাদের ব্রিটিশরা আমাদের মনে একটা সিস্টেম ঢুকিয়ে গেছিল, এই যে ওয়ার্ডটা চিনো, ডিভিশন। এখন কি হচ্ছে, কাশ্মীরের প্রজারা ভাবছে যদি পাকিস্তানের সাথে চলে যায় তাহলে লাভ হবে, আর রাজা ভাবছে কি পাকিস্তানের সাথে গেলে এমনি লস, কারণ নতুন স্টেট ফর্ম হওয়ার পরে তার গভর্নমেন্ট নতুন, তার অ্যাডমিনিস্ট্রেশন নতুন, ইলেকশনের প্রসেস নতুন, ডেমোক্রেসি নতুন, সমস্ত কিছু নতুন, ফর্ম করা কষ্ট হবে। তো হরি সিং এই জিনিসটা বুঝে উনি কি করেছিলেন, স্ট্যান্ড স্টিল থাকার চিন্তা করেছিলেন, যে ইন্ডিয়া সাথে গিয়ে মিলবো না, আমরা কি থাকবো, সেপারেট হয়ে আমরা থেকে যাব। কিন্তু এখানে কি হয়েছে, প্রজারা মানলো না, প্রজারা ডিমান্ড করেছে, এখানে ধরো প্রজা যারা আছে তারা চেয়েছে কি কাশ্মীরের সাথে চলে যেতে। তখন এই প্রবলেমটা দেখে আরো কিছু প্রবলেম হয়েছিল, যেমন ইনফিল্ট্রেটরস যারা কাশ্মীরে ছিল, পাকিস্তানে ছিল, তারা হামলা করতো কাশ্মীরের উপর, কাশ্মীরে ইন্টারনাল প্রবলেম ক্রিয়েট করতো। সেই সময় এখানে একদম মানে কি বলবো, পরিস্থিতির উপর অসুবিধায় পড়ে বা পরিস্থিতির
কে সহ্য না করতে পেরে জওহরলাল নেহেরু এই কনসেপ্টটাকে কোথায় নিয়ে চলে গেছে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনও তে যাওয়া। ইউএনও এটার সলিউশন করার জন্য অনেক পথ দিয়েছে। এর মধ্যে দুইটা পথ হচ্ছে কি আর্টিকেল 370 আর আর্টিকেল 35A। খেয়াল আছে তো? দুইটা দিয়েছে, লেখো না কেন, চট করে লিখে নাও। আর্টিকেল 370 দেওয়া হয়েছে, আর কি দেওয়া হয়েছে? 35A দেওয়া হয়েছে, যাতে করে কাশ্মীরের আলাদা ফ্ল্যাগ, আলাদা তার কনস্টিটিউশন, এবং তার যে চিফ মিনিস্টার তাকেও কি বলা হবে? পিএম, মানে প্রাইম মিনিস্টার। চিফ মিনিস্টারকেও কি বলা হবে? প্রাইম মিনিস্টার বলা হবে। মানে এই সুযোগগুলো দেওয়া হবে কাকে? কাশ্মীরকে। কাশ্মীরের যে এই যে সেপারেট ডিমান্ড, ওইটাই হচ্ছে কাশ্মীরের রিজনাল অ্যাসপিরেশন। আমাকে আলাদা করে দাও সমস্ত কিছু, এবং হয়েছে জানো 2019 গিয়ে শেষ হলো, তাই না রে? 2019 এর শেষ হলো কি আর্টিকেল 370টা ক্যান্সেল। এত বছর যে কাশ্মীরের রিজনালিজমটাকে সাপোর্ট করা হয়েছে, আজকেও আমরা জানি যে কাশ্মীর আমাদের পার্ট, এবং আমরা আর এগুলো দিয়ে আমরা তাকে সেপারেট করব না। সেপারেট করলে আরো ডিমান্ড করবে রিজনালিজমের ব্যাপার। এই গেল জায়গাটা। তো এখানে আমরা ফার্স্ট শুরু করেছি কাশ্মীর থেকে। নেক্সটে আসি, আরো কিছু স্টেট আছে, যেমন এখানে পেয়েছো একটা জায়গা, ওই দেখো অন্ধ্রপ্রদেশ, তাই না রে? অন্ধ্রপ্রদেশের একটা বিশেষ জায়গা, তার রাজধানী ছিল আগে, এখন তো আমরা কি নাম জানো, আগে কি নাম ছিল? হায়দ্রাবাদ, তাই না? হায়দ্রাবাদের এসপিরেশন সেপারেট হওয়ার তার বিভিন্ন সেগমেন্টে। তাছাড়া আর কোন আমার মেজর স্টেট আছে? এই দেখো এখানে পাঞ্জাব। এখানে মূলত বুঝতে হবে আমার, পাঞ্জাব এই দেখো এত বড় ছিল আগে, তার রিজনাল এসপিরেশনে পাঞ্জাব 3 ভাগে ভাগ হয়েছে। এমনি মানুষ বলে যে পাঞ্জাব আর হরিয়ানা, মুহূর্তেও না। এখানে আমার হিমাচল প্রদেশও, যেটাকে এখন তো হিমাচল প্রদেশেরও ভাগ আছে, হিমাচল আর উত্তরাখণ্ড, জানো তো? তো সেই সময় পাঞ্জাব থেকে সেপারেট হয়েছে আরো স্টেট গুলো, যেমন এখান থেকে আমরা পাচ্ছি একটা হচ্ছে হরিয়ানা, আর একটা হচ্ছে এখানে হিমাচল প্রদেশ, যেটা সেপারেট হয়ে গেছে পাঞ্জাব থেকে। পাঞ্জাবের মুশকিল আমি বলবো যতটা স্টেট আছে না, এতে সবচেয়ে বেশি মুশকিল কার? পাঞ্জাবের। কেন? কারণ পাঞ্জাবের যে ওয়েস্ট সাইডটা, পশ্চিম দিকে, মেজর কার কাছে আছে বলতো? পাকিস্তানের কাছে আছে। ওয়েস্ট পাঞ্জাব যাকে বলা হয় মেজর। তো পাঞ্জাবের প্রবলেমটা বহুত বেশি, বুঝেছো? পাঞ্জাবের প্রবলেম, পাঞ্জাবের জন্য যে পিপল যারা আছে তারা বারবার এই প্রবলেমটা সহ্য করছিল। কেন? মূলত তাদের একটাই জিনিস, কে পাশে? পাকিস্তান তাদের পাশে আছে। পাকিস্তান পুরা ওয়েস্টে, মানে আমি যদি পাঞ্জাবকে, এইটা আমি অরিজিনাল পাঞ্জাবকে নেই না, তো আমাদের ইন্ডিয়ার কাছে এতটুক জুটেছে, বাকি মানে 2 ভাগই চলে গেছে কার কাছে? পাকিস্তানের কাছে। তো এটা ছিল পাঞ্জাবের মেজর প্রবলেম। আর আরেকটা জিনিস বলি পাঞ্জাবের ব্যাপারে বুঝতে গেলে, একদম সোজা করে, পাঞ্জাবের যারা মানুষ আছে না, তারা কি ভাষা বলে? পাঞ্জাবি বলে। এবং পাঞ্জাবি ভাষার যারা মানুষ আছে তারা মূলত চেয়েছে তাদের পাঞ্জাবি বলবালা, তোমাদের বইয়ে লেখা আছে পাঞ্জাবি সুবা, সমস্ত কিছু তাদের কি সেপারেট। পাঞ্জাবি সুবা, পাঞ্জাবি বলবালা, বলবালা আশা করি বুঝে, তাকত যেটাকে বলা হয়, কন্ট্রোল থাকবে পুরাপুরি পাঞ্জাবে। কিন্তু আমরা কে দেখছি আলটিমেটলি কন্ট্রোল করছে? দিল্লি। সমস্ত স্টেট কে কন্ট্রোল করছে? দিল্লি বসে বসে কন্ট্রোল করছে। যার জন্য পাঞ্জাবে এখনো পর্যন্ত কি ডিমান্ড উঠে? খালিস্তানের। খেয়াল করেছো? যাতে পাঞ্জাব সেপারেট হয়ে যায়, খালিস্তান পাঞ্জাব থেকে সেপারেট হয়ে যায়। তাছাড়া পাঞ্জাবে আরেকটা জিনিস, হরিয়ানা তোমরা জানো সেপারেট হয়ে গেছে পাঞ্জাবের কাছ থেকে। হরিয়ানা সেপারেট হওয়ায় কি হয়েছে? পাঞ্জাবের যে এলাকাটা কমেছে। এলাকা কমায় কি হয়েছে? পাঞ্জাবের পিপলরা ডিমান্ড করেছে যে প্রিভিয়াসলি যে ল্যান্ড মধ্যে চাষ হতো, সেই চাষের পরিমাণটা দিন দিন কি হচ্ছে? কমে যাচ্ছে। কমায় কি হচ্ছে? সাধারণ মানুষের খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে। কারণ পাঞ্জাবকে কি বলা হয়? এক কথা শর্ট নোট, অন্নদাতা বলা হয়। আমাদের ইন্ডিয়ার অন্নদাতা, দেখো চট করে লিখে নাও, পাঞ্জাবকে কি বলা হয়? ইন্ডিয়ার অন্নদাতা বলা হয়। কারণ তারা মেইনলি আমাদের চাউলটা প্রোভাইড করে, চালটা প্রোভাইড করে, মেজরলি আরো অন্যান্য যেগুলো ক্রপস আছে এগুলো আমাদের প্রোভাইড করে। এখন পাঞ্জাবের ডিমান্ডটা কি জিনিস? পাঞ্জাব, হ্যাঁ অ্যাকর্ডটা হয়, সমাধান হয়েছে, তুমি তো ঠিকই বলছো। আমি বলছি পাঞ্জাবের প্রবলেমটা কি, মানে তাদের রিজনাল এসপিরেশন কেন করলো? ইয়েস, এইটা জিনিস। ইয়েস, তাদের যে এলাকাগুলো ভাগ হয়ে যাচ্ছিল বারবার। পুরোনো পাঞ্জাবটা ভাগ হয়ে গেছে। পুরোনো পাঞ্জাবটা বিশাল বড় ছিল,
সেটা ভাগ হয়ে গেছে, হরিয়ানা সেপারেট হয়ে গেছে, তাদের বলবালা দিন দিন কি হচ্ছে, কমতে যাচ্ছে। তো তার জন্য তারা ডিমান্ড করেছে আমাদের এগুলো সুবিধা দাও, অথবা আমরা কি করব, তোমার এগেনস্টে, ইন্ডিয়ার এগেনস্টে চলে যাব আর ইন্ডিয়াকে সাপোর্ট করব না। সেই সময়ে কত বোঝা যাচ্ছে লাইনগুলো, সেই সময়ে এই প্রবলেমগুলো দেখার পরে আমরা দেখেছি কি, যখন ইন্দিরা গান্ধী বিভিন্ন ধরনের স্ট্যান্ড বাই মুভমেন্ট নিলেন, যে পাঞ্জাবকে দেওয়া হবে কিন্তু দেওয়া হচ্ছে না, সুযোগগুলো কি বলা হয়েছে দেওয়া হবে কিন্তু এখনো কি দেওয়া হচ্ছিল না, তখন আমরা জানি যে ইন্দিরা গান্ধীরই বডিগার্ড যে একজন পাঞ্জাবি ছিলেন শিখ, উনি বলা হয় যে ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে। ইন্দিরা গান্ধীকে হত্যা করার পরে পুরাপুরি মানে সোসাইটিটা ডিভাইড হয়ে গেছে, পুরা ইন্ডিয়াটা, যে পাঞ্জাবি ভার্সাস ইন্ডিয়া হয়ে গেছে। এরকম সমস্ত জায়গায় পাঞ্জাবিদের অ্যাটাক করা হয়েছে বা পাঞ্জাবিদের বিভিন্ন ধরনের এগেইনস্ট স্টেপ নেওয়া হয়েছে। পাঞ্জাবিরাও বিভিন্ন ধরনের স্টেপ নিয়ে আলটিমেটলি তারা কোন জায়গায় গিয়ে লুকিয়েছে, যে গ্রুপ অফ বলা হয়, অনেকে বলে যে তারা স্বর্ণ মন্দিরে, গোল্ডেন টেম্পলে লুকিয়েছে। আর ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার স্টার্ট করেছিলেন কার এগেইনস্টে, ওই পাঞ্জাবিদের এগেইনস্টে, যারা এই যে কি বলবো টেরোরিজম বা কারাপশন এস্টাবলিশ করছে পুরা আমাদের ইন্ডিয়ার সেগমেন্টে, বিশেষ করে পাঞ্জাবের এলাকায়। তখন তাদেরকে অমৃতসরের সেই গোল্ডেন টেম্পলে হত্যা করা হয়েছে। এতে শিখদের কষ্ট লেগেছে এবং শিখরা ইন্দিরা গান্ধীর এগেইনস্টে অ্যাটাক করে ওনাকে হত্যা করেছে। এই সেগমেন্টটা শিখলাম। কিন্তু প্রশ্ন যেটা বেশি আসে সেটা হলো গিয়ে পাঞ্জাবের প্রবলেমটা সলভ হলো কিরকম। পাঞ্জাবের প্রবলেমটা সলভ হয়েছে রাজীব গান্ধী পাওয়ারে আসার পরে। রাজীব গান্ধী কি যখনই পাওয়ারে এসেছেন, উনি পাঞ্জাবের সেই সময়ের হেডের সাথে এগ্রিমেন্ট করেছে। সেই এগ্রিমেন্টটার নাম ছিল তুমি যেটা বলেছো পাঞ্জাব অ্যাকর্ড, অথবা কি বলা হয় রাজীব লঙ্গোয়াল অ্যাকর্ড। মনে থাকবে, আইদার লিখবে পাঞ্জাব অ্যাকর্ড অথবা এটার নাম থাকে কি রাজীব লঙ্গোয়াল অ্যাকর্ড, দুইটা নাম থাকে, ঠিক আছে? এটা পাঞ্জাব অ্যাকর্ড অথবা রাজীব লঙ্গোয়াল অ্যাকর্ড। এই অ্যাকর্ডের পরে পাঞ্জাবের কন্ডিশন আগের তুলনায় একটু বেটার হয়েছে। কাশ্মীরের পরে আমরা কোন জায়গায় নামলাম? পাঞ্জাব। তোমরা কি মনে করো রাজস্থানে প্রবলেম নেই? সেম রাজস্থানে প্রবলেম আছে, কারণ এই দেখো রাজস্থানেরও কার সাথে বর্ডার শেয়ার করছে? পাকিস্তানের সাথে। তারও প্রবলেম আছে, সেও তার সেপারেট রিজনাল ডিমান্ড করেছে, কিন্তু যতটুক পাঞ্জাব আর কাশ্মীরের হয়েছে রাজস্থানের ততটুকুই দেখা যায়নি। মূলত আমরা আরেকটা সেগমেন্টে চলে যাব যেখানে আমাদের চ্যাপ্টারে লিখেছে যে বিশাল প্রবলেম ছিল, সেটা হলো এন্টায়ার নর্থ ইস্ট। এন্টায়ার নর্থ ইস্টের প্রবলেম। রাজীব লঙ্গোয়াল, রাজীব লঙ্গোয়াল অ্যাকর্ড, রাজীব লঙ্গোয়াল অ্যাকর্ড নাম দেওয়া হয়েছে এটাকে। এখন নেক্সটে যেটা আরেকটা বড় আমাদের জন্য প্রবলেম পড়েছিল, রিজনাল এসপিরেশন ডিমান্ড হতে। যেমন পাঞ্জাবে আকালি দলের সৃষ্টি হয়েছে, কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স, পার্টিগুলোর নাম তো মনে আছে না? কাশ্মীরে পার্টি ফর্ম হয়েছে ন্যাশনাল কনফারেন্স, পাঞ্জাবে পার্টি ফর্ম হয়েছে আকালি দল, যেটা আগে নাম ছিল শিরোমণি আকালি দল। নাম জানো তো কি নাম ছিল? শিরোমণি আকালি দল। এখানে এসে সবচেয়ে বড় প্রবলেম ধরা দিয়েছে, সমস্ত বড় প্রবলেম কিন্তু এখানে। কারণ নর্থ ইস্টের সাথে আমরা জানি অনেক অনেক বিদেশি দেশের টাচ আছে। চায়না উপর দিকে, তাই না রে? এদিকে এদিকে মায়ানমার, এদিকে বাংলাদেশ, বুঝেছো? এদিকে নেপাল, এদিকে ভুটান, এদিকে নেপাল, প্রত্যেকটা জায়গায় সমস্যা হয়েছে। আর নর্থ ইস্টের বিশেষ করে প্রবলেমটা শুরু করে, অনেকে বলে যে শুরু হয়েছে অরুণাচল প্রদেশ, না, অ্যাকচুয়ালি যার প্রবলেমটা শুরু হয়েছে 1949-এ। কেন জানো? 1949-এ মিজোরামে খুব ফেমাইন হয়েছে। ফেমাইন বুঝো তো, মানে দুর্ভিক্ষ হয়েছে, খাওয়ার অভাব হয়েছে মিজোরামে। যখন সেই সময় তোমরা এই বাঁশের ফুল দেখো নি আশা করি, ব্যাম্বো ট্রিজের উপর ফ্লাওয়ারিং দেখো না, আসলে দেখা যায় না, অনলাইনে দেখতে পারবে ওগুলো। তো বাঁশে যখন ফুল হয় তখন এই ফুলগুলো ইঁদুর যদি খায় তার ছেলে মেয়ের সংখ্যা প্রচুর বেড়ে যায়। যেমন মনে করো যদি এই এক মাসে 3 জন ছেলে মেয়ে থাকে, আগামী মাসে তার 30 ছেলে মেয়ে হয়ে যাবে। বাঁশের ফুল খেলে তার শরীরে অনেক ডেভেলপমেন্ট দেখা যায়। এখন ফেমাইনটার মূল কারণ ছিল এই বাঁশের ফুল দেওয়ার। এবং মিজোরামে এই প্রবলেমটা হওয়ায় কি হয়েছে, পুরা গভর্নমেন্ট চেষ্টা করেছে মিজোরামের প্রবলেম সলভ করার জন্য, কিন্তু মিজোরামের প্রবলেম সলভ করতে পারেনি।
পুরা দুর্ভিক্ষ মিজোরামের একদম 12টা বেজে গেছে, এটা বলা হয়। সবসময় তো প্রবলেম, আর এখন না রেলগাড়ি আর ব্রডগেজ আর এরোপ্লেন যাওয়া আসা করে, তখন সম্ভব ছিল না না। তো তার জন্য মিজোরামের অবস্থাটা সত্যি খারাপ হয়েছিল। মিজোরামের অবস্থান, বিশেষ করে নাগাল্যান্ডের অবস্থা, এগুলো ফ্যামাইনে প্রচন্ড প্রচন্ড মানে প্রবলেমে পড়ে দেখা যায়। তো সেই সময়ে এরা ভেবেছে, এই সমস্ত দেশ নাগাল্যান্ড মিজোরাম, এরা ভেবেছে যে ইন্ডিয়া আমাদের হেল্প করছে না, আমরা একটা কাজ করি, সেপারেট গ্রুপ বানাই এবং আমাদের নিজের জন্য ডিমান্ড করি সেপারেট জিনিস। যেমন এর মধ্যে একটা হলো, তোমরা জানো, মিজো ন্যাশনাল ফ্রন্ট একটা পার্টি, আর একটা হচ্ছে নাগা ন্যাশনাল কাউন্সিল, দুইটা পার্টির জন্য হয় ওই সেপারেশনের জন্য। কিসের সেপারেশন? যাতে করে তারা এই এলাকার যে ডিগনিটি আছে, লোকাল সিস্টেম আছে, ওইটাকে মেনটেন করতে পারে। ইন্ডিয়া যেটা তারা বলছে যে তাদের প্রোভাইড করছে না। এবং এইভাবে আমরা দেখেছি কি যে নাগাল্যান্ড 1963-তে আসাম থেকে সেপারেট হয়ে যায়। বুঝতে পারছো তো? নাগাল্যান্ড 1963-তে সেপারেট হয়ে যায়। মূলত তাদের একটাই কারণ বলেছে, একটা কারণ হলো তাদের দুর্ভিক্ষ, ফেমাইন, বুঝো তো, দুর্ভিক্ষ, যেটা তারা সহ্য করতে পারেনি, ইন্ডিয়া তাদের বলেছে হেল্প করেনি। এবং তাদের যে দুইজন লিডার আছেন, একজন হলেন ফিজো আর আরেকজন হচ্ছেন রাল্লেঙ্গা, আশা করি নাম জানো তোমরা। এগুলো তারা বলেছেন যে পুরাপুরি সেপারেট করে দাও, সেপারেট করে ইন্ডিয়া থেকে বেরিয়ে যাও এটলিস্ট। পরবর্তী সময় 1960-তে কি হয়েছে, নাগাল্যান্ড আসাম থেকে বেরিয়ে গেছে, সেপারেট হয়েছে। এইভাবে আসামের টুকরা টুকরা হয়েছে। আসামে অরুণাচল প্রদেশ সেপারেট হয়েছে, তাছাড়া নাগাল্যান্ড আগেই সেপারেট হয়েছে, মিজোরাম সেপারেট হয়েছে, তাছাড়া এখানে আর কি আছে, মেঘালয় সেপারেট হয়েছে। এইভাবে 1972-তেও আমরা লাস্টে দেখেছি মেঘালয়ের মতো স্টেট গুলো সেপারেট হয়। তাদের পুরা সেপারেট হওয়ার মূল কারণ হচ্ছে কি জানো? রিজনাল এসপিরেশন। তারা ডিমান্ড করেছে তাদের এলাকাগুলোকে ডেভেলপ করে দেওয়ার জন্য, কারণ তাদের এলাকাগুলোকে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তারা বলছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট হেল্প করতে পারছেন। যেমন মিজোরাম, নাগাল্যান্ডে আমরা জানি, যেমন মেঘালয়ে সিয়ামশিপ আছে, মিজোরামে চিফটেনশিপ আছে, চিফরা সমস্ত কিছু কন্ট্রোল করে। আমাদের যেমন এমএলএ এমপি, তাদের এরকম চিফরা, গ্রামের মুরলরা সমস্ত কিছু সলভ করে। এবং তারাই বলেছেন যে মিজোরামের, মেঘালয়ের, মণিপুরের মতো প্রবলেম গুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট সলভ করতে পারছে না, তার জন্য এরা নতুন নতুন পার্টি ডিমান্ড করেছে এবং নতুন নতুন পার্টি এস্টাবলিশ করেছে। এইগুলো একদম কনসেপ্ট সোজা করে বলে দেওয়া হয়েছে যে রিজনাল এসপিরেশন কিভাবে গ্রো করেছে। এখন 2-3টা কারণ দেব রিজনাল এসপিরেশন কেন ডিমান্ড করা হয়। ওই যে তোমাদের আমি লিখেছি সেপারেশন, না, সেপারেশন কোথা থেকে হবে? সেপারেশন হবে তাদের মাদারল্যান্ড বা অরিজিনাল স্টেট থেকে যে সেপারেশন হবে। এই সেপারেশনের কিছু কজ আছে, মূলত কিছু কজ। যদি দেখা যায় যে মেইন স্টেট যে আছে, হোস্ট স্টেট যাকে বলা হয়, হোস্ট স্টেট যদি যে স্টেট ডিমান্ড করছে সেপারেশনের জন্য, ওই স্টেটকে যদি কি করে না, সাপোর্ট করে না, যেমন নেগলেক্ট করে, ফার্স্ট পয়েন্টে তোমরা লিখতে পারো নেগলিজেন্স একটা পয়েন্ট। যদি হোস্ট স্টেট তার সাবঅর্ডিনেট স্টেটকে নেগলেক্টেড চোখে দেখে, নেগলিজেন্সে দেখে, তখন কি হয়, তারা সেপারেট বা রিজনাল এসপিরেশনের জন্য যায়। 2 নম্বর কজ হলো গিয়ে ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস। যদি দেখা যায় যে মেইন স্টেট খুবই ডেভেলপ, মেইন স্টেট ডেভেলপ, কিন্তু তার সাবঅর্ডিনেট স্টেট গুলো ডেভেলপ না, ইকোনমিক ব্যাকওয়ার্ড হয়ে আছে মেইন স্টেট থেকে, তখন অটোমেটিক্যালি আমরা কি দেখবো যে হ্যাঁ, তখন দেখা যাবে কি যে রিজনাল এসপিরেশনের বা সেপারেশনের জন্য কে যাচ্ছে, স্টেট গুলো যাচ্ছে। মিলিয়ে মিলিয়ে যাও, কিন্তু মিলিয়ে মিলিয়ে যাও, তখন কাজে লাগবে। তাছাড়া আরো কিছু ব্যাপার আছে, যেমন মনে করো যদি সেন্ট্রালের স্টেপ মাদারলি ব্যবহার, অরিজিনাল মা আর স্টেপ মাদারের মধ্যে ডিফারেন্স আছে না এর সঙ্গে সঙ্গে, যদি সেন্ট্রাল কি করে, সেন্ট্রাল বডি যেই হোক, যে দেশই হোক, যে এলাকা হোক, কমনলি বলছি, যদি সে এলাকার প্রতি স্টেপ মাদারলি বিহেভ করে, তখন আমরা কি দেখি, রিজনাল এসপিরেশন। বুঝতে পারছিস তো কথাগুলো? তখন কি হয়, রিজনাল এসপিরেশন গুলো ডিমান্ড করে। আর লাস্ট একদম সোজা পয়েন্ট আমি বলে দেব, যদি দেখা যায় দেশের সরকার বা গভর্নমেন্ট খুব স্ট্রং হওয়া সত্ত্বেও এই এলাকার কোন ধরনের অ্যাক্টিভিটি বা গ্রোথ হচ্ছে না, গ্রোথটা লিখে রাখো, কমন গ্রোথ যদি না হয়, তখনও এই স্টেট গুলো পার্টিকুলারলি রিজনালিজমের জন্য যায়। আজকে তোদের একদম একটা লাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখ, বুঝিয়ে দিই। আসাম, সত্যি কথা বলো, আসাম আজকে ডেভেলপ হয়েছে,
কিন্তু যখন আজকে থেকে অনেক আগে 1991-এ যখন দিল্লির মতো এলাকাগুলো ডেভেলপ ছিল, তখন আসাম ডেভেলপ ছিল না। তো সেই কারণে আসামের স্টেট গুলো কি করেছে, অবভিয়াসলি সেপারেশনের জন্য হাত তুলেছে। যদিও সেপারেট হওয়া ঠিক না, কিন্তু মানুষ কি করে, সেপারেশনের জন্য হাত তুলে যে আমাকে সেপারেট করে দাও। যেমন এখানে একটা কনসেপ্ট আমি সোজা করে বুঝিয়ে দেবো। তামিলনাড়ুর পার্টি নাম কি, ডিএমকে। ডিএমকে ফর্ম কেন হয়েছে, কারণ দিল্লিতে কোন পার্টি ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আরেকটা পপুলার পার্টি যেমন মনে করছি জনতা পার্টি। ডিএমকে তামিলনাড়ু এরা বলছিল যে আমাদের আইএনসির মতো বড় বড় পার্টির আমাদের হেল্প করছে না, কারণ একটু আগে কি দেখিয়েছিলাম, ডিভিশন কার কার মধ্যে, নর্থ আর সাউথের মধ্যে ডিভাইড বা ডিভিশন মেন্টালিটি রাখছে। তো এতে আমাদের সেপারেট রিজনাল পলিটিক্যাল পার্টি গ্রো হোক। তো ঠিকই এইরকম আরো অন্যান্য নর্থে কিছু পার্টির আমরা জন্ম দেখেছি, কি এআই ডিএমকে কমনলি, তারপরে তেলেগু দশম পার্টি, এগুলো পার্টি জন্ম হয়েছে বিশেষ করে কোন সাইডে, সাউথ ইন্ডিয়ার সাইডে। তোমরা কি মনে করো উপরে আর অন্য কোনো পার্টির জন্ম হয়নি? 100 বার হয়েছে। যেমন ত্রিপুরাতেও জন্ম হয়েছে ত্রিপুরা উপজাতীয় যুব সমিতি, পলিটিক্যাল পার্টি। ঝাড়খণ্ডেও হয়েছে কি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। আর আগে তো তোমাদের পড়িয়েছি পাঞ্জাবে যেমন শিরোমণি আকালি দল, পলিটিক্যাল পার্টিতে এরকম অনেক অনেক পলিটিক্যাল পার্টির জন্ম হয়েছে। ইভেন একটা পলিটিক্যাল পার্টির নাম তোমরা জানো, এটাও তো একটা ফরমেশন হচ্ছে রিজনালিজম থেকে, বুঝতে পারছো? এটা না পরে না ন্যাশনাল পার্টি হচ্ছে। তো মনে রাখবে এই ছোট ছোট পার্টিগুলো প্রথমে রিজনাল ছিল এবং পরবর্তীতে কি হয়েছে, জাতীয় পার্টিতে এস্টাবলিশ হয়েছে, বড় হয়েছে। আর আসাম থেকে যেটা প্রশ্ন আসে সেটা হলো অসম গণ পরিষদ। জানো, এইটা বুঝিয়ে দিচ্ছি। আসামে অসম গণ পরিষদ এস্টাবলিশ হওয়ার পিছনের মূল কথা, অসম গণ পরিষদের মূল উদ্দেশ্য ছিল অসমিয়াদের বলবালা এস্টাবলিশ করা। কোথায়? আসামে। 1985-এ আমরা দেখেছি যখন বাঙালি ভার্সাস আসামিজের মধ্যে মানে মতানৈক্য হচ্ছে, তর্ক হচ্ছে, তখন এজিপির মতো পার্টি উঠে দাঁড়িয়েছে। তাদের মূল উদ্দেশ্য কি ছিল? বাঙালি তাড়াও। বিশেষ করে অ্যাকচুয়ালি বাঙালি তাড়াও বলাটা ভুল হবে, বলতে হবে আউটসাইডারদের তাড়াও। আউটসাইডার কারা ছিল সে সময়? বেশিরভাগই ছিল বাঙালি, অন্য জাতিরা কম, নেপালি, তাছাড়া ভুটান থেকে যারা আছে, বার্মা থেকে কম ছিল তারা, কিন্তু মূলত তারা বেশিরভাগ কারা ছিল? বাঙালিরা ছিল। ওই বাঙালিদের এগেনস্টেই বলা যেতে পারে, বা আউটসাইডারদের এগেনস্ট এই মুভমেন্ট ছিল কার? আসামে। এবং এইটাই ছিল আসামের মূল কারণ, কি ডিমান্ড করা? রিজনাল অ্যাসপিরেশন, তার রিজনাল এলাকা, তার লোকাল ডিমান্ড এটাই ছিল। তাড়াও, কাদের তাড়াও? বিদেশিদের তাড়াও। আচ্ছা, বিদেশিদের তাড়ালে কি হয়? ক্লাসে বোঝানো আছে অনেকবার। বিদেশিদের তাড়ানো কেন বলা হয়েছে? বিদেশিরা থাকলে কি অসুবিধা হয়? মনে করো একজন বিদেশি আমার দেশে এলো, 2 জন এলো, 5 জন এলো, 500 জন এলো, 1000 জন এলো, তা আমার কি অসুবিধা হতে পারে? কালচারাল 100 বার কালচার ডিস্টার্ব হতে পারে, ঠিকই বলছো। হ্যাঁ, এইটাই আসো সবার আগে, তুমি যেটা বলছো কারেক্ট, কিন্তু এটা একটু নাম্বারিং আছে। ও যেটা বলছে 100 বার, এটা 2 নম্বরে, যেমন আনএমপ্লয়মেন্ট। আর আনএমপ্লয়মেন্টের আগে বলো তো কি হবে? খাওয়ার অভাব, ফুড ক্রাইসিস হবে মারাত্মক। তোমার গভর্নমেন্ট বানাচ্ছে কতজনের, দেশে এতজন আছে, এতজনের জন্য রেডি করে রাখি খাবার দাবার, কিন্তু আসছে এতজন মানুষ, তো খাওয়াবে কি? এই ফুড ক্রাইসিস থেকে আস্তে আস্তে আনএমপ্লয়মেন্ট এবং বাদ বাকি ও যেগুলো প্রবলেম বলছে, কালচারাল প্রবলেমস, ইকোনমিক প্রবলেম, সোশিয়াল প্রবলেম, কথাবার্তা বদলে যায়। আমরা বাড়িতে সিলেটি বলি না রে, অ্যাকচুয়াল সিলেটি বলি না আমরা, কিন্তু ডিফারেন্স আমরা যে বাড়িতে সিলেটি বলি ওইটা অ্যাকচুয়াল সিলেটি না, কিন্তু অ্যাকচুয়াল সিলেটি আশা করি শুনেছো, তাই না? হ্যাঁ শুনে, একটু কঠিন আছে কিন্তু, হ্যাঁ একটু 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 গ্রামগঞ্জে গেলে একটু একটু ছোঁয়া পাওয়া যায়। তো ওইভাবে রিজনাল অ্যাসপিরেশন জন্ম হয়, আলাদা আলাদা মনোভাব, সেম জিনিস। লাস্ট কনসেপ্ট নর্থ ইস্টের বলে দিচ্ছি। ইভেন দেখো আসাম একটা সুন্দর জায়গাকে হাত থেকে মিস করলো 1980s-এ, যেটা হচ্ছে তার ক্যাপিটাল শিলং ছিল আসামের আগে। শর্ট কোয়েশ্চেন, আসামের ক্যাপিটাল কি ছিল আগে? শিলং। এখন কি হচ্ছে? দিশপুর। এখন তো গুয়াহাটি বলো।
আগে কি ছিল? শিলং। কারণ মেঘালয় কার পার্ট ছিল? আসামের পার্ট ছিল। কিন্তু মেঘালয় কার পার্ট ছিল? আসামের পার্ট ছিল মেঘালয়। এই জন্য আসামের রাজধানীর নাম কি ছিল? শিলং। এখন হয়েছে গিয়ে দিশপুর। রেডি হচ্ছে, কিছু কিছু শর্ট কোয়েশ্চেন মাইন্ডে আসছে। এখন তোমরা বলো, রিজনাল এত বড় যে রিজনাল অ্যাসপিরেশন, এত বড় ইন্ডিয়াকে রিজনাল অ্যাসপিরেশনে কি লাভ হয়েছে আর কি ক্ষতি হয়েছে? চট করে দুটো পয়েন্ট নিয়ে তোমাদের কাছ থেকে, যে রিজনাল অ্যাসপিরেশনে এই লাভ হয়েছে বা এই ক্ষতি হয়েছে। ইয়েস, ডিভিশন অফ স্টেটস। রিজনাল অ্যাসপিরেশনে ভাগ ভাগ হয়েছে। নর্থ ইস্ট আগে আসাম বড় স্টেট ছিল, এখন আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, বোথ স্টেটস। সিকিমও নর্থ ইস্টের পার্ট হয়েছে। একটা প্রবলেম বলেছো, আর কি হচ্ছে? লিখছো তো প্রবলেমস অফ রিজনালিজম। কি হয় রিজনালিজম? আর কি হচ্ছে রিজনালিজমে? ও একটা মাইনাস পয়েন্ট বলেছে, আরেকটা যদি মাইনাস পয়েন্ট বলার থাকে বলতে পারো, একটা প্লাস পয়েন্ট থাকে বলার বলতে পারো। বোথ পয়েন্টস আছে তো, প্লাস এ মাইনাস এ। যেমন কিছু কিছু মানুষ কি হয়েছে, সমাজের সামনে টেররিস্টের মতো হয়ে দাঁড়িয়েছে। হয়তো আমি কতটুক সত্য কতটুক মিথ্যা তোমরা নিজে অ্যানালাইজ করবে। একজনের নাম এখানে দেওয়া আছে, মাস্টার তারা সিং। মাস্টার তারা সিং, সে পাঞ্জাবিদের সাপোর্টে মাথা তুলেছে। কারণ পাঞ্জাবিদের সাপোর্টে মাথা তুলেছে, তোলার পরে সমাজ তাকে টেররিস্ট হিসাবে ডিক্লেয়ার করছে, তাই না? এবং সেই সমস্ত মানুষের কি করা হয়েছে? আর্মি দিয়ে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। তো কিছু কিছু মানুষের কি হচ্ছে? নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। তাছাড়া বলতো যে একটা পলিটিক্যাল পার্টি যেগুলো রিজনালিজমের জন্য খুব বেশি ফেমাস হয়েছে, ডিএমকে। গুড, এটা প্রথম নাম লিখবে, প্রথম পলিটিক্যাল পার্টি যেটা রিজনালিজমের জন্য জন্ম হয়েছে। আর অসম গণ পরিষদ আমাদের দিক থেকে দেখতে গেলে। আর অল ইন্ডিয়ার দিকে দেখতে গেলে যেমন আরেকটা খুব, যেমন অসম গণ পরিষদকে, আমি সত্যি কথা বলি, অসম গণ পরিষদকে যত পার্সেন্টেজ মানুষ চিনে এর থেকে বেশি পার্সেন্টেজ কিন্তু ডিএমকে কে চিনে, তাই না রে? ডিএমকে এর মতো আরেকটা ডিডিএ পার্টি আছে, পুরো অল ইন্ডিয়া নাম আছে কিন্তু পার্টি, আগে লিখে দিয়েছিলাম। এআইডিএমকে নাম আছে তেলেগু দেশম পার্টি। পুরা ইন্ডিয়াতে কি তার অনেক নাম আছে। অসম গণ পরিষদের নাম আছে, প্লাস তাদের অনেক অনেক নাম আছে। এখন বলো তো, কোন ইয়ারে সিকিমকে আমাদের নর্থ ইস্টের পার্ট হিসাবে এটলিস্ট ফার্স্ট টাইমের জন্য বলা হয়েছে যে নর্থ ইস্টের পার্ট হিসাবে হোক? যখন সিকিমের ডেভেলপ হয়েছে, সিকিম এজ এ স্টেট, প্রোটেক্টেড স্টেট থেকে বেরিয়েছে 1974। 1974-এ চিন্তা করা হয়েছে যে সিকিমও এসে নর্থ ইস্টে যোগদান করুক। আরেকটা বলতো, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে কবে হত্যা করা হয়েছিল? 1984। আচ্ছা, কি হয়েছে কার? এরপরে দেখো, অপারেশন ব্লু স্টার কোন ইয়ারে হয়েছিল? 1984। কোন জায়গায় হয়েছিল? পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে। কার এগেইনস্টে কারা ফাইট করেছিল? শিখ ভার্সাস ইন্ডিয়ান আর্মি। আচ্ছা, এখন বলো তো, মহারাষ্ট্রের একটা লোকাল পার্টির নাম পড়েছো কিন্তু, নালে বলতাম না। শিবসেনা, তার একটা পলিটিক্যাল পার্টি। ভেরি গুড, শিবসেনা বলতে পেরেছো। আরেকটা বলো তো মহারাষ্ট্রের রিজনাল পলিটিক্যাল পার্টির নাম পড়েছো কিন্তু, এটা এমজিপি বলা হয়। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, মনে হচ্ছে এখন নাম? মনে নেই? মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। আচ্ছা, নেক্সট একটা পলিটিক্যাল পার্টির নাম বলো যেটা আসাম থেকে বিলং করে এজ এ রিজনাল পার্টি। এজিপি, অসম গণ পরিষদ। আচ্ছা, অসম গণ পরিষদকে যারা এস্টাবলিশ করেছিল সেই গ্রুপ অফ ইউনিয়নের নাম কি ছিল? গুড, আসাম, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন। আচ্ছা, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন। আর তো এগুলো শর্ট কোয়েশ্চেন আমরা ডিসকাস করেছি। দুইজন নর্থ ইস্টার্ন রিজনাল
লিজমের লিডারের নাম বলো, নর্থ ইস্টার্ন দুইজনের। লালডেঙ্গা আর লালডেঙ্গা মিজোরামের, তাই না রে? আর নাগাল্যান্ডের ফিজো। আচ্ছা, এই গেল কিছু কনসেপ্ট, বুঝা গেছে? এখন আমি আমার তরফ থেকে একটা জিনিস পড়াই, প্রতি সময়ই আমি পড়াতে বেশি, এই জিনিসটা পড়াতে একটু দুঃখ লাগে, আমাদের তো জানাই আছে, তাই না রে? দুঃখটা কি লাগে? নর্দার্ন তো তারা তাদের বিভিন্ন সেগমেন্টের জন্য ডিমান্ড করে, রিজনাল ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস, তাছাড়া মনে করো রিজনাল পভার্টি, রিজনাল সোশিয়াল ব্যাকওয়ার্ডনেস। কিন্তু সাউদার্নের জন্য যে এই যে পার্টিটা, এটা মূলত ডাইরেক্টলি কার এগেইনস্টে ছিল বলো তো? আইএনসি। এটা তো পলিটিক্যাল পার্টি। কোন জাতির পিছনে এরা লেগেছিল? কে বলেছে রে? আমি আর লিখছি না কিন্তু, শুধু বি দিয়ে লিখেছি, কেন বুঝে যাচ্ছে কাদের পিছনে পড়েছিল এরা? ইয়েস, দ্য ব্রাহ্মিনস, দ্য আপার কাস্ট। কেন? তারা বলেছিল যে সব সময় ডিএমকে গ্রুপ অফ পিপলরা বলছিল সব সময় এত অঞ্চলের পিপলরা বেশি ফ্যাসিলিটি প্রায় ব্রাহ্মণ সমাজ, আর কম ফ্যাসিলিটি পায় কারা? অন্যান্য গ্রুপ অফ পিপল। ব্রাহ্মণরা সমস্ত ফ্যাসিলিটি নিয়ে নে। হাসতো কেন? হ্যাঁ, হাসার কি হয়েছে? না, ও বুঝতে পারছে আমার কষ্টটা। তো যাই হোক, ব্রাহ্মণস উইল টেক এভরিথিং, আর যত রেস্ট থাকে সমস্ত কারা পায়? অন্যান্য গ্রুপ অফ পিপল। তো তারা ডাইরেক্টলি বলেছে যে ব্রাহ্মণিজমকে সরিয়ে দাও। যা ওয়ান পলিটিক্যাল পার্টি হু স্টুড এগেইনস্ট ব্রাহ্মণিজম, এটা বলা হয়েছে ডিএমকে। আমার পড়াতে কিন্তু বহুত কষ্ট হচ্ছে, কিন্তু তার জন্য বুঝতেই পারছো তোমরা। নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি। কোন স্টেটের পলিটিক্যাল পার্টি মূলত পিজেন্ট বা ফার্মার বেস ছিল? চট করে বলো। যেমন আসামের 500 স্টুডেন্ট বেস পলিটিক্যাল পার্টি হচ্ছে, অসম গণ পরিষদ স্টুডেন্টের উপর বেস করে বলছে। কোন স্টেটের পলিটিক্যাল পার্টিটা পিজেন্ট বা ফার্মার্স বেস ছিল? হ্যাঁ, আকালি দল। ভেরি গুড, শিরোমণি আকালি দল। ওয়ার্ডটা বড় আনকমন, স্যাড হয়ে যায় না রে? এসএডি, স্যাড, কিন্তু স্যাড হচ্ছে শিরোমণি আকালি দল। পাঞ্জাবে বেশিরভাগ গ্রুপ অফ পিপল কারা? ফার্মার্স কমিউনিটির না, তার জন্য এটা আরেকটা নাম, তার ফার্মার্স কমিউনিটি পার্টিও বলা হয় তাকে। এসএডি, শিরোমণি আকালি দল। আচ্ছা, কোন স্টেটের পলিটিক্যাল পার্টিটাকে রয়্যাল বলা হয়? মানে একদম খুবই হাইফাই, একদম হাই স্ট্যাটাস আলা। ন্যাশনাল কনফারেন্স। এদের সব বেশিরভাগই ধনী গ্রুপের মানুষ ছিলেন, তো রয়্যাল পলিটিক্যাল পার্টির মতো তারা। যেমন নাম শুনেছো উমর আব্দুল্লাহ, নাম শুনেছো নাকি রে? ফারুক আব্দুল্লাহ, নাম শুনেছো? সব রয়্যাল পিপলের মতো। জওয়াহরলাল নেহরুর বেস লেভেলের বহুত পার্সোনালিটি মানুষ। এই ক্ষেত্রে কেন বলছি? কারণ কমন পিপলের হাতে এই পার্টিটা ছিল না। মেজরলি এই পার্টিটা ছিল যারা হাই লেভেলের ধনী বা রিচ ক্যাটাগরি পিপল, তাদের বিলং করা হচ্ছে। আমি কিন্তু একটা জিনিস তোমাদের বারবার বুঝিয়ে দিচ্ছি, রিচ মানে হাই ক্লাস হয় না সবসময়, বুঝেছো? রিচ মানে হাই ক্লাস হয় না। রিচ মানে যে ক্লাসটাকে রয়্যালিটির উপর নেওয়া হয়েছে, কেন জানো? কারণ বলা হয় যারা রিচ তারা অলরেডি আগের জেনারেশন থেকে কি হচ্ছে, ভালো ভালো জিনিসগুলো শিখে আছে, তাদের জন্য তাদের রয়্যাল বলা হয়েছে, এছাড়া কিছু না, বুঝেছো? তাহলে কারেন্ট চলে যায় কেন আমার? আচ্ছা, পরের টপিক, আমি লাস্টের টপিক আজকে শেষ করবো এটা দিয়ে, যে কি কারণে রিজনালিজমটা 1980s বেড়েছিল আর 1990 পর্যন্ত এসে আস্তে 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 কমে গেছে। এটার টপিকের শুরুয়াত এটাই হয়েছে। 1980s পলিটিক্যাল পার্টিটা খুব দুর্বল হয়ে গেছিল না রে ভারতবর্ষে? কালকে পড়েছি আমরা, মেজরলি দেখেছি, মানে রাইজ হচ্ছে কোয়ালিশন গভর্নমেন্টের। ইন্দিরা গান্ধীরও আস্তে আস্তে ফল দেখা গেছে 1977-এ। তাছাড়া নতুন পলিটিক্যাল পার্টি, মোরারজি দেশাইও বেশি স্টেবল থাকতে পারছেন না। চরণ সিং এর মতো পলিটিক্যাল পার্টি যারা আসছেন, বিশ্বনাথ প্রতাপ সিং পর্যন্তও দেখা গেছে পুরা স্টেবল পলিটিক্যাল পার্টি হচ্ছে না। নেক্সট লাস্ট পর্যন্ত আমরা কাকে দেখলাম একটা স্টেবল পলিটিক্যাল পার্টি? ইন্দিরা গান্ধীর পরে সত্যি দেখলে আমরা পিভি নরসিংহ রাওকে দেখলাম, প্রায় 5 বছর মোটামুটি কমপ্লিট করেছেন ভালোভাবে। এর আগে বহুত ধরনের ডিস্টারবেন্স ছিল, তখন মানুষ প্রবলেম বুঝতে পেরেছে যে ন্যাশনাল প্রবলেম যেটা হওয়ার জন্য লোকালে প্রবলেম হচ্ছে। কথা বুঝতে পারছো তো?
এখন শুনো, তোমার ক্লাসের মনিটর ছোটবেলা থেকে পড়ে বা ক্লাসের যারা কি বলো ক্যাপ্টেন বলো না কি ক্লাসে, ক্যাপ্টেনের প্রবলেম হলে তোমার কি আসে যায়? ক্যাপ্টেনের একদিন দুদিন তার জ্বর আসতে পারে, অন্য ক্যাপ্টেন দিয়ে চলে যাবে, তাই না রে? এখন যদি ক্যাপ্টেনের জ্বর আসার সাথে সাথে ক্লাসের সবাই যদি এখন বলো ওর জ্বর এসেছে, তো তোমারও প্রবলেম। ক্যাপ্টেনের জ্বর আসার পরে যদি টিচার বলেন যে পুরা স্কুলই বন্ধ, ক্যাপ্টেনের যতদিন জ্বর কমবে না ততদিন অসুবিধা। সেম কন্ডিশন, তখন তো তোমরা বলবে কি যে আমার অঙ্কের 2টা চ্যাপ্টার বাকি আছে, অঙ্কর দাও আমাকে শিখে, সোশিয়াল সায়েন্স আমার ওইটা দাও, জিওগ্রাফির চ্যাপ্টার শেষ হয়নি এখন, চট করে দিয়ে দাও। রাত্রে গিয়ে গার্জিয়ানকে ফোন করাবে, দেখো আমার চ্যাপ্টার শেষ হয়নি, গার্জিয়ান ফোন করবে স্যার চ্যাপ্টার শেষ হয়নি, আপনি নাকি ক্যাপ্টেনের বন্ধুর জন্য দিয়ে দিয়েছেন। স্যার বলে হ্যাঁ আমার ইচ্ছা, ক্যাপ্টেনের জন্য আমি পুরো ক্লাসকে অফ করে দিয়েছি, ওই তো নতুন গ্র করবে সিস্টেমটা, বুঝেছো? আবার না রে, এখানে তার পড়ানো যাবে না, কেন? কারণ ক্যাপ্টেনের জন্য ছুটি দেওয়া হয়ে যায়। এইভাবে যখন রিজনাল সিস্টেমটা গ্রো করেছে, বোঝা গেছে ন্যাশনাল ওয়াইড প্রবলেম হচ্ছে, পুরা দেশের বড় বড় প্রবলেম এসে দাঁড়িয়েছে, তখনই ন্যাশনাল ওয়াইড প্রবলেম হচ্ছে। বলতো মিড টার্ম ইলেকশন ভারতবর্ষে খুব পপুলার কোনটা? কোন মিড টার্ম ইলেকশন পপুলার হয়েছিল ভারতবর্ষে? কে বলে রে? 64 পড়ানি তোমরা? 1980 মিড টার্ম ইলেকশন কি কারণ ছিল, চট করে বলো। ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধী আগে মেরে দিয়েছে। ইন্দিরা গান্ধী কবে মারা গেছেন? তাই না রে? আর 80-তে কি হয়েছে? মিড টার্ম ইলেকশনের কারণ কি ছিল? 2টা কারণ বলছি, চট করে দেখো তো। মোরারজি দেশাই বলে একজন ভদ্রলোক ছিলেন, উনি 18 মান্থস চলেছে, তারপরে প্রাইম মিনিস্টার মাত্র 4-5 মাস চলেছে গভর্নমেন্ট। তো এখানে আর কিছু বলার আছে নাকি কেন মিড টার্ম ইলেকশন হবে? ইন্দিরা গান্ধী কি বলেছিলেন কালকে পড়িয়ে দিয়েছি, সেই সময় কন্ডিশনে ইন্দিরা গান্ধী বলেছিলেন কি? একটু মনে করে দেই অবস্থা রে। যাই হোক, আমি আশা করছিলাম তোমরা বলতে পারবে। ইন্দিরা গান্ধী বলছিলেন না যে অন্য টিমের মেইন উদ্দেশ্য কি ছিল? ইন্দিরা হাটাও। ইন্দিরা হাটাও হওয়ার পরে আর তো কোনো কাজই নাই তখন তাদের। তো ইন্দিরা গান্ধী বলেছিলেন যে তাদের অন্য কাজ দেওয়া আগে, তারপরে না তাদের ইলেকশনে জিতাবে। ইন্দিরা হাটাও তো ইন্দিরা সরেই গেছেন, তারপরে কি করা হবে কোনো প্ল্যান নাই। তো তার জন্য মিড টার্ম ইলেকশন হয়েছে, বুঝতে পারছো? অলমোস্ট চ্যাপ্টার ডান। দেখি যে একটা কোয়েশ্চেন টেস্ট করে দেখি তাহলে পারো কিনা, দেখি তো। আনন্দপুর সাহেব বলো তো, রাজীব গান্ধী যেটা লংওয়াল অ্যাকর্ড সেটা কোন ইয়ারে হয়েছে? জুলাই 1985। কোন ইয়ারে হয়েছে? জুলাই 1985। 1985 রাজীব লংওয়াল এগ্রিমেন্ট। দেখি বলো, জয়প্রকাশ নারায়ণ বিলংস টু হুইচ স্টেট? বিহার। ভেরি গুড। জয়প্রকাশ নারায়ণ কোন স্টেটের ছিলেন? বিহারের। এখানে বিহার লোকেট করো কোন দিকে? কোন দিকে রে বিহার? ওই দিকে, তাই না? আনসার হলো ওই দিকে। এই দেখো পশ্চিমবঙ্গ, এই উপরেই বিহার, এরপর উত্তরপ্রদেশ, ওই দিকে। আনসারটা খুব ভালো একটা, এটা হলো ক্লাসে দেওয়া যায়। কোন দিকে? ওই দিকে। আচ্ছা, নেক্সটে বলো তো, ইন্ডিয়ার একজন লেনিনিস্ট লিডারের নাম বলো। উনি পশ্চিমবঙ্গের এলাকা থেকে ছিলেন। আগের দিনের ক্লাস। পশ্চিমবঙ্গের একজন লেনিনিস্ট লিডারের নাম বলো। লেনিনকে উনি খুব ডাইহার্ট সাপোর্ট করতেন। চারু মজুমদার, ন্যাক্সালাইট মুভমেন্ট, মনে আছে? ন্যাক্সালাইট মুভমেন্ট, চারু মজুমদার। লেখছো তো? কি নাম ছিল? চারু মজুমদার। উনি কি ধরনের সাপোর্ট করেছিলেন মুভমেন্টটা? পিজেন্ট মুভমেন্ট নিজেকে বলেছিলেন, তাই না? কি ধরনের মুভমেন্ট বলেছিলেন?
পিজেন্ট মুভমেন্ট, পিজেন্ট বলো তো কি? ফার্মার্স, ফার্মার্স। আচ্ছা নেক্সট এর কি বলতে পারো নাকি? শাহ কমিশন কে এস্টাবলিশ, মানে কার দ্বারা কন্ট্রোল হয়েছিল শাহ কমিশন? ইয়েস, গুড, জাস্টিস জেসি শাহ শাহ কমিশন কে রান করেছিলেন। হেড, মেইন হেড ছিলেন কে? জাস্টিস জেসি শাহ। আচ্ছা এরপরে দেখি বলতে পারো নাকি গুজরাট আর বিহারের যে স্টুডেন্ট মুভমেন্ট হয়েছিল সেইটাকে কে রান করেছিলেন? গুড, জয়প্রকাশ নারায়ণ। এই জন্য পুরা স্টেটে, পুরা ইন্ডিয়াতে যখন এস্টাবলিশ হয়ে যায় তার জন্য ওই রিভলিউশনকে কি নাম দেওয়া হয়? টোটাল রিভলিউশন। নেক্সট এর টপিক, ইন্দিরা গান্ধীর 10 পয়েন্ট প্রোগ্রামের 3টা পয়েন্ট বলো। ইন্দিরা গান্ধীর 10 পয়েন্ট প্রোগ্রামের 3টা পয়েন্ট বলো, যে এই হচ্ছে 10 পয়েন্ট প্রোগ্রামের উদ্দেশ্য। ল্যান্ড রিফর্ম, গুড। তারপরে এমপ্লয়মেন্ট, আরেকটা ল্যান্ড রিফর্ম গেল, এমপ্লয়মেন্ট গেল, তারপরে কি? অ্যাবলিশন অফ ফুড ক্রাইসিস। ঠিক আছে, আরেকটা বলে দাও। ফুড ক্রাইসিস সরলে কি সরবে? পভার্টি সরবে। বুঝা যাচ্ছে তো? এই তো 4টা লিখে নাও। আচ্ছা রে, কোন গভর্নমেন্টের দ্বারা মন্ডল কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছিল? কোন গভর্নমেন্টের দ্বারা মন্ডল কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছিল? জনতা গভর্নমেন্ট, গুড। নাম ছিল কি? জনতা গভর্নমেন্ট। মন্ডল কমিশনকে অ্যাপয়েন্ট করেছিল। লিখছিস তো তোরা? কোন গভর্নমেন্ট করেছিল? জনতা গভর্নমেন্ট। আচ্ছা, মন্ডল কমিশনের মন্ডল মিন কি করে? মন্ডল মানেটা কি? লোয়ার ক্লাস, ওবিসি যাদের বলা হয়েছে। এখন তো লোয়ার ক্লাস আপার ক্লাস কিছু নাই, সেই সময় যেটা রিপিট করা হয়েছিল ওবিসি এর উপর বেস করে মুভমেন্ট, এই কমিশনটা বানানো। আচ্ছা, কোন ইয়ারে ফার্স্ট টাইম জনতা পার্টি ইলেকশনে আসে? কোন ইয়ারে ফার্স্ট টাইম জনতা পার্টি ইলেকশনে আসে? 1977। আনসার কি? 1977 জনতা পার্টি ফার্স্ট টাইম পাওয়ারে আসে। আচ্ছা, নেম দ্যাট পারসন হু সিম্বলাইজ দ্য এক্সপ্রেশন অফ রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। কোন মানুষ ইন্দিরা গান্ধীর এগেইনস্টে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি বলেছিলেন? কারণ ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি দিয়েছিলেন, ইমার্জেন্সির এগেইনস্টে কি করা ছিল? রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। কে করেছিলেন সেই ব্যক্তি? ইন্দিরা গান্ধীর অপোজিশনে কে ছিলেন তখন? মোরারজি দেশাই। আচ্ছা, মোরারজি দেশাই আগে কোন জায়গার সিএম ছিলেন? বোম্বের। কোন জায়গার সিএম? বোম্বের সিএম ছিলেন। তোরা বুঝতে পারছিস তো? আচ্ছা, আর দু একটা প্রশ্ন জিজ্ঞেস করে নেই। হু ওয়াজ দ্য কংগ্রেস লিডার ফর ডেমোক্রেসি? খুব খেয়াল করে, হু ওয়াজ দ্য কংগ্রেস লিডার ফর ডেমোক্রেসি? জগজীবন রাম। আর তো পড়িয়েছি সব। রেস্টোরেশন ডেমোক্রেসি তো পেয়েছো। আচ্ছা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসির একটু আগে যেটা বললাম মোরারজি দেশাই, সেই স্লোগানটাকে স্টার্ট করেছিল। মিনিস্টার তো এস্টাবলিশ হয়েছিলেন ইন্দিরা গান্ধীর পরে মোরারজি দেশাই এসে। স্লোগানটা কে দিচ্ছিল রেস্টোরেশনে? মোরারজি দেশাই ওয়াজ দ্য পারসন এস্টাবলিশ অ্যাজ পিএম, বাট যে মানুষটা স্লোগান দিয়েছে রেস্টোরেশন, লিডার, যে সবাই লিডার, নাম কি? স্টুডেন্টস লিডার জয়প্রকাশ নারায়ণ। এই তো তোমরা আনসার মোটামুটি পারো। আর এগুলো তো হয়ে গেছে ল্যান্ড রিফর্ম টুকটাক। এরপর আরেকটা চ্যাপ্টারে চলে যাব, রিজনাল অ্যাসপিরেশনের পরে। আচ্ছা, যখন কাশ্মীর ইস্যুর কোনো সলিউশন হচ্ছিল না তখন সেটাকে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে নিয়ে যাওয়া হয়। সলিউশন মতে কাশ্মীরকে দুইটা জিনিস দেওয়া হয়, বলো কি কি? 35A আর আর্টিকেল 370। আর 370 অ্যাবলিশ করা হয় 2019 এ।
তাই না রে? ওই জিনিসগুলো মনে রাখবে। এরপরের চ্যাপ্টারে চলে যাচ্ছি চট করে। এরপরের চ্যাপ্টার কি আছে দেখে নিই। রিজন অ্যাসপিরেশন, আর তো কি পড়াচ্ছি, এটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সিকিউরিটি পড়িয়েছি, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা হচ্ছে গিয়ে সবচেয়ে মনে মনে রাখা চ্যাপ্টারটা, এইটা কি গোয়া মহারাষ্ট্র থেকে সেপারেট হওয়ার ডিমান্ড তোলে, তাই তো জানো, সবাই জানো। গোয়া কোথা থেকে সেপারেট হবে? মহারাষ্ট্র থেকে সেপারেট হবে। চট করে দেখে নাও, এই জায়গা হচ্ছে গোয়া, মহারাষ্ট্র, এই ছোট্ট জায়গা হচ্ছে গোয়া। সবাই দেখতে পাচ্ছিস তো? এই জায়গাটা ডিমান্ড তুলে যে পুরাপুরি সেপারেট হয়ে যাবে কার কাছ থেকে? মহারাষ্ট্র থেকে। এই গোয়ার লোকাল ভাষার নাম কি? গোয়ার লোকাল ভাষার নাম কি? যে ভাষার উপর বেস করে তারা সেপারেট হওয়ার জন্য ডিমান্ড করে, ভাষাটার নাম? কনকনি ভাষা। আমাদের যেমন সিলেটি কনকনি, তাদের নিয়ে হাসাহাসি করে না, পারে না এগুলো। আমাদের নিয়ে হাসাহাসি করবো, সিলেটি কি আবার, সিলেটি হাসবে আমাদের। আচ্ছা, যে কারণে গোয়া মহারাষ্ট্র থেকে সেপারেট হতে পেরেছিল, ওই সিস্টেমটার নাম কি ছিল? যে কারণে গোয়া, কারণ মহারাষ্ট্রে কি ছিল? মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, আর গোয়াতে ছিল কি? ইউনাইটেড গোয়া পার্টি। তো গোয়া সেপারেট হতে চেয়েছিল, যার সিস্টেমের মাধ্যমে সেপারেট হয়েছে ওইটার নাম কি বলা হয়? ওপিনিয়ন পোল। গোয়া ভোটে জিতে না যে আলাদা স্টেট হবে, ওপিনিয়ন পোল বলা হচ্ছে। আর তো পারবি এগুলো বলতে সব। পাঞ্জাব অ্যাকর্ড কার কার মধ্যে সাইন করা হয়েছিল? রাজীব গান্ধী আর হরচন্দ সিং লংওয়াল। পাচ্ছি না এটা কই, নালে খুঁজে দিতাম। হরচন্দ সিং লংওয়াল ওনার নাম ছিল। হরচন্দ সিং লংওয়াল। এখন আসি আজকের টপিকে। এই লাইট জ্বালাই রে, এটা তো লাইট না, এই তো লাইট জ্বলেছে, ঠিকঠাক আছে। এখন আমাদের ল্যাপটপ তো বেশি লাগবে না। চট করে আজকে একদম সিম্পল টপিক ডিসকাস করি। খালি কি করে রে এটা, জানা কেন? আচ্ছা আচ্ছা, আজকে চট করে সিম্পল টপিক ডিসকাস করি। উপরে সবাই লেখো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট খুব সোজা করে ডিসকাস করবো, কোনো অসুবিধা নেই। পাঞ্জাব অ্যাকর্ড বলেছি কার কার মধ্যে হচ্ছে? রাজীব গান্ধী আর হরচন্দ সিং লংওয়াল। হরচন্দ সিং লংওয়াল প্রপার নাউন, বানান ভুল হলে কিচ্ছু হবে না, লিখতে থাকো। এটা কার? এইটা কার? তোমার নাকি? হ্যাঁ কার? তোমার। এই দেখো, যখন পুরো পৃথিবীতে অনেক অনেক জিনিস বানানো হচ্ছিল, তখন মানুষ কিন্তু খুব খুশি ছিল যে জিনিস বনছে রে, আমাদের খুব ভালো আছে, পুরো ওয়ার্ল্ড এর কিচ্ছু আসে যায় না। কিন্তু যখন এরকম জিনিসগুলো বনা শুরু হয়, তখন আমাদের সমাজে গিয়ে মানুষের চোখে পড়ে রে, এইরকম আলা ব্যাগ কিনতে হবে, তাই না? এরকম সুন্দর আলা ব্যাগ মেয়েদের মধ্যে পাওয়া যায়, এগুলো সুন্দর সুন্দর লাগা দি। আচ্ছা ঠিক আছে, তো এরকম সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু এতে একটা প্রবলেম হয়, যত এগুলো প্রোডাকশন বাড়বে, তাই না রে, ওয়েস্টেজও বাড়বে না?
ক্লাস 5 এর ব্যাগ আগে 8 পর্যন্ত যেত, এখন 5 এর ব্যাগ ইউনিট টেস্ট পর্যন্ত যায়। তো সেম সিস্টেমটা দিন দিন কি হচ্ছে, প্রোডাকশন খুব বাড়ছে আর সঙ্গে পলিউশনও বাড়ছে। তো প্রোডাকশনের সাথে পলিউশনের কি সম্পর্ক রে? প্রোডাকশনের সাথে পলিউশনের কি সম্পর্ক? যত ইন্ডাস্ট্রি বাড়বে তত পলিউশন বাড়বে। যেমন আমরা ছাত্র ছিলাম তখন এরকম প্লাস্টিকের বোতল ছিল, কিন্তু এত অ্যাভেলেবল ছিল না। ছিল আমাদের হয়তো মাসে 2 মাসে, আরো বলবো 6 মাসে একটা হয়তো জল কিনে খেতো, কিন্তু তোরা এখন ডেইলি কিনে খাইস, অলমোস্ট কিনে খাইস কিনা, খেয়ে তারপর এটা ফেলে দেওয়া হয় না। তো এটা এনভায়রনমেন্ট কি হচ্ছে, ওয়েস্টেজ। তাছাড়া নিউক্লিয়ার ওয়েপন্স দিন দিন বাড়ছে, এক্সট্রা কেমিক্যাল ওয়েপন্স, বায়োলজিক্যাল ওয়েপন্স, সেপারেট ওয়েপন্স গুলো ডেভেলপ যখন হচ্ছে, তখন এইগুলোতে কি হচ্ছে, পুরাপুরি পলিউশন বাড়তে থাকছে। এইগুলো যখন বাড়তে বাড়তে পুরো সমাজের চোখে পড়ে, তখন গিয়েই মানুষ ভাবে যে না রে, এখন এনভায়রনমেন্টের জন্য কিচ্ছু করতে হবে। ওই যেমন ওইগুলো জিনিস না, এমনি তো আরামদেয় জিনিসগুলো খুব ভালো, কিন্তু এর থেকে সিএফসি বেরোয়, ক্লোরোফ্লোরো কার্বন মনোক্সাইডও বেরোয়, তাই না? তাছাড়া ওইগুলোতে দেখবি হিট হয়। মানে আমরা কি করি, আমরা খুব একটা জিনিস বুদ্ধি করে লাগাই না, আমরা এটা লাগাই প্লাস এটাও লাগাই একই রুমে। মানে এর গরমকে ঠান্ডা করার জন্য আরো পাওয়ার ইউজ করবি, একে কিন্তু বাইরে লাগালে ভালো হয় বা অন্য জায়গায় লাগালে ভালো হয়। কথাটা বুঝতে পারছিস তো? আমার কথাটা বুঝতে পারছিস? এত গরম হয় সুইচ দিলে, একে ঠান্ডা করার জন্য আরো হিট দিচ্ছে, আরো কারেন্ট কি করছে, ইলেকট্রিসিটি কনজিউম করছে। ইলেকট্রিসিটিকে প্রোডাকশন আরো বাড়ানোর জন্য কি হচ্ছে, আরো কয়লা দেওয়া হচ্ছে, থার্মাল এনার্জি আরো বাড়ছে, কয়লাটা আরো বেশি পুড়ে আরো ইলেকট্রিসিটি বাড়বে, তাই না? ভাব একটা কথা, সত্যি আমাকে একটা কথা বলতো, 1980-তে ইলেকট্রিক বেশি কনজিউম করা হতো না, আজকে করা হচ্ছে, তো পলিউশনও বাড়বে না? এই জন্য পুরো ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের দিকে কনসার্ন হয়েছে। তার জন্য ফার্স্ট মিটিং যেটা এনভায়রনমেন্টের জন্য পুরো ওয়ার্ল্ডে হয়েছে, আগে এমনি মিটিং অনেক হয়েছে, কিন্তু পুরো ওয়ার্ল্ড জুড়ে যে মিটিং হয়েছে, সেই মিটিং এর নাম হচ্ছে স্টকহোম কনফারেন্স। রিও সামিট তো বহুত পরে, 1992, 1972-তে হয়েছে স্টকহোম কনফারেন্স। সুইডেন চিনো? সুইডেনে স্টকহোম কনফারেন্স হয়েছে। স্টকহোম কিন্তু মাঝখানে এল আছে, স্পেলিং জানিস তো কিরকম হয়? STOCK HOLM, হোম স্পেলিং কিন্তু HOLM। এই ঘুমিয়ে পড়ে যাচ্ছিস নাকি রে? হ্যাঁ, স্টক হোম মানে ঘুম খালি শুনলেই হবে, কিচ্ছু লাগবে না, শুনে লিখ, খালি পরীক্ষা পাস করবি, এটা ধান্দা কর। আচ্ছা, কি কনফারেন্স? স্টকহোম কনফারেন্সে এনভায়রনমেন্টের ব্যাপারে চিন্তা করা হয়েছে, যারে দুইটা বড় বড় জিনিস হচ্ছে, ওজোন লেয়ার ডিপ্লেট হচ্ছে, খালি হয়ে যাচ্ছে, এটাকে বাঁচাতে হবে। আর 2 নম্বর হচ্ছে এত ওয়েস্টেজ বাড়ছে দিনে, ওইগুলোকে মেনটেন করতে হবে। ওয়েস্টেজ গুলো কি করতে হবে? কমাতে হবে, মেনটেন করতে হবে। আর আরেকটা জিনিস, যখন স্টকহোম কনফারেন্স মোটামুটি একটু সবাই পপুলার নজরে আসলো, তখন হলো রায়ো সামিট। রায়ো সামিট হয়েছে 1992-তে। এটাকে আর্ট সামিট বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ এত পপুলার হয়েছে এটা। আর এইটার মূল এজেন্ডা ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো কথা কই, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো এটাকে কি বলা হয়? রায়ো সামিট অথবা আর্ট সামিট। ইয়ে কত রে? মান্থলি স্যালারি কত তোর? 3-তে। তো নেক্সট হচ্ছে গিয়ে আর্ট সামিট, এটা হচ্ছে 1992-তে। এরপরে বিভিন্ন বিভিন্ন সেগমেন্টের মধ্যে পপুলার হচ্ছে কিয়োটো প্রটোকল, KYOTO, কিয়োটো প্রটোকল। কে 3 নম্বরে লেখো, কিয়োটো প্রটোকল, KYOTO, কিয়োটো প্রটোকল 1997। এটা হয়েছিল জাপানে। এটা শর্ট কোয়েশ্চেন আসে প্রায় সময়। কোথায় হয়েছিল? ইন জাপান। আচ্ছা, ইন্ডিয়া কিয়োটো প্রটোকলকে সাইন করেছে 2002-তে। এটা অনবরত আসে। ইয়েস, 2002-তে ইন্ডিয়া কিয়োটো প্রটোকলকে সাপোর্ট করেছে। এখন কিয়োটো প্রটোকল এজেন্ডা কি জানো নাকি? বলো। টু রিডিউস দ্য harmful gas emission, to reduce the harmful gas emission, এর মানে দূষিত হাওয়াকে কন্ট্রোলে রাখা, কন্ট্রোল করব। দূষিত হাওয়া দেখবি কি করে, একদম স্কুটার থেকে আরম্ভ করে রেল ইঞ্জিন, বিমান থেকে আরম্ভ করে জাহাজ, সবকিছুর মধ্যে দূষিত হাওয়া পাওয়া যায় না রে? তো ওইগুলোকে কন্ট্রোল করবে, মিনিমাইজ করবে। তার জন্য তো আজকে কি এসেছে ইন্ডিয়াতে, ছেলেরা চট করে বুঝে নেবে, ভারত স্টেজ 7। আমার স্কুটারটা বহুত পুরোনো, BS3 বা BS4 হবে,
3 বা 4 হবে। এখন তো তোমরা আপডেট বিএসএম এগুলো কি হচ্ছে, মানে ওইটা পলিউশন বেশি করে, এটা পলিউশন কম করে। বুঝতে পারছো তো? এইভাবে ইভেন মোবাইলও কি করে, ওয়ান টাইপ অফ পলিউশন করে। ওইটাই হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার এজেন্ট। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সব মানুষকে সেফে রাখা, সবাই সেফ থাকবো, আবর্জনা ফেলবো না। কারণ এতে বেশিরভাগ ক্ষতিকার হয় জানো ইন্ডিজিনিয়াস পিপল। ইন্ডিজিনিয়াস কারা বলো তো? আদিবাসী। আমরা সবাই একসময় আদিবাসী ছিলাম, একসময় না একসময় আমাদের পূর্বপুরুষরা বনেছিল, সবাইরই ক্ষতি হচ্ছে। তাদেরকে অধিকার ফিরিয়ে দেবো, নাহলে আমরা নিজেকে বরবাদ করে নিচ্ছি। সত্যি এটা কিন্তু পুরা পুরা একদম বরবাদ হয়ে গেছে। একদম কলম থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্লাস্টিক, জল খাচ্ছি সমস্ত। গতবার মসজিদ স্কুলে একজন এসেছিলেন, এরকম লেকচার দিয়েছিলেন, বলছিলেন না প্লাস্টিক খেয়ে খেয়ে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি একজন এসেছিলেন, অবস্থা খারাপ। এই যে আমার হাতে কার্বন লেগেছে, এই দেখো, ওই যে মুছেছি হাতে লেগেছে। এরপর যদি খাই গিয়ে কি করবে? ঠিক আছে, বাকিগুলো বাকি সময় আমরা কমপ্লিট করব। সব আছে তো, আপনার